নমস্কার, গল্প বার স্টুডিওতে আপনাকে স্বাগত। গল্প শুরুর পূর্বে গল্প বার স্টুডিওর সকল সদস্য এবং শ্রোতাবৃন্দদের জানাই দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তবে কথা মতো কিন্তু এই সপ্তাহেও আমরা চলে এসেছি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আপনার শুনতে তৈরি তো? শুরু হচ্ছে আমাদের এই সপ্তাহের গল্প লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে হাসি যাওয়া মানুষটি। এই কাহিনী আমি কাউকে কোনোদিন বলিনি। জানি বললেও কেউ বিশ্বাস করবেন না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় যে ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে। তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার। ম্যান্ডেলে উত্তর বার্মার প্রধান শহর। ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয়। তো যা বলছিলাম, সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সামান্য 10টা টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম পেমং। বয়স খুব বেশি নয়, এই ধরুন বছর 22-23। বাপ মা ছিল না, 2 ভাই ঠাকুরদার কাছে মানুষ। পেমং স্কুলের ধার দিয়ে যেত না, কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া, সিনেমা দেখে দেখে বেড়ানো, এইসব করত। পেমং এর ছোট ভাই কিন্তু ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতই, অবসর সময় ঠাকুরদার চাষবাসের সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে তরি তরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা করি জমিয়েও ছিল। একদিন পেমং ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি দাদা? শহরে যাব, রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে। তোকে টাকা আমি 1 মাসের মধ্যেই শোধ করে দেব। ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে কয়েকবার সে টাকা ধার নিয়েছিল, সেটাই ফেরত পায়নি। আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে? তার 1 পয়সা তো উপার্জন নেই। তাই বলল, আমার কাছে পয়সা নেই, থাকলেও দিতাম না। এই নিয়ে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। দুজনেই দুজনকে শাসালো, দেখে নেব। পেমং এর ভাই সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল। পেমং ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে, মাথার ঝুড়িতে শাক সবজি ফল পাকুড়। পেমং পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোক চলাচল নেই। হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাত্রে চলে গেছে। মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এইবার কে তোকে বাঁচাবে? দে দে, সঙ্গে যে টাকা কড়ি আছে দে। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে ছাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে ছোরা বের করে ভাইয়ের বুকে 3 কোপ বসিয়ে দিয়েছিল। রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল। ভাইয়ের পকেট থেকে টাকা 7 বের করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে। একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল। পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল। এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর হাজত, হাজত থেকে কোর্ট, কোর্ট থেকে জেল। পেমংকে বাঁচানোর জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। একটা নাতি তো গেছে, আরেকজনকে যদি বাঁচাতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল, কিন্তু হয়নি।
জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল। হাইকোর্ট সেই হুকুম বহাল রাখল। পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলাতি রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদন করেছে। পেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি। ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু মেরেছে অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে। পেমং কেউ মারত, কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি। পেমংয়ের এই কাহিনী ধোপে টেকেনি। প্রমাণ হয়েছে এ ছোড়া তার। দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বারবার 3 বার ছোড়া বিধিয়ে দিয়েছে। দারোগার সঙ্গে পেমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে। আমি যখন পেমংয়ের সেলে যেতাম তখনও তার এক কথা, হুজুর আমারে বিনা দোষে ফাঁসি দিচ্ছে হুজুর, বিনা দোষে। মরতে আমার বড় ভয় হুজুর, বড় ভয়। কিবা আমার বয়স হুজুর, কিবা বয়স। আমি বাঁচতে চাই হুজুর, আমি বাঁচতে চাই। আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না। কেবল বলতাম আজ বিকালে ফুঙ্গি আসবেন, তার কাছে তোমার যা বলবার বলো। কথা প্রসঙ্গে বলে রাখি, ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত। ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত। কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না। চিৎকার করে বলতো, আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না, কোনো মতে ছাড়বো না। আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব। আমার আত্মা তার প্রতিশোধ নেবে, আমার আত্মা। পেমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। সত্যি হয়তো পেমং দোষী নয়, বিচারেও তো কত সময় ভুল হয়। কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিচ্ছু করার নেই। বিলেত থেকে অর্ডার এলো, আবেদন মঞ্জুর হয়নি। তার মানে ফাঁসি ছাড়া পথ নেই। খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গরাদ ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল। ভয় পেয়ে গেলাম। অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞান হারা হয়ে যায়, কিংবা রীতিমতো অসুস্থ। ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের 4 দেওয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয়, যাতে আসামি দেওয়ালে মাথা ঠুকে না মরতে পারে। রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে। খাওয়া দাওয়ার খুব তরিবৎ। খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিন রাত বিড়বিড় করে কি বলে। ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় এবং বারবার ওয়ার্ডারকে বলে, আমি খুন করিনি, তবু এরা আমার ফাঁসি দিচ্ছে, তবু এরা আমার ফাঁসি দিচ্ছে। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে দেখি নেব, সবাইকে দেখি নেব, সবাইকে। ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায়। অবশেষে সেই দিন এলো। জেলার সাহেব ছুটিতে, কাজেই দায়িত্ব আমার উপর। একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার আর আমি। ভোর 5:10 ফাঁসি। 4:30 থেকে আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো। ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো। কোনো গোলমাল নয়, চুপচাপ শুনলো। গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময়। কিছুতেই যাবে না, পাগলের মতো চিৎকার। তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ, নিরীহ লোককে। ভয়া তোমাদের ক্ষমা করবেন নি, ক্ষমা করবেন না। নিবংস হবে তোমরা, কুষ্ঠ রোগে মরে যাবে, কুষ্ঠ রোগে মরে যাবে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না।
টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো। ঠিক সময় কাজ শেষ। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই নিষ্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকুতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল। রাত তখন 12টা মতো হবে। একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি, দরজায় প্রচন্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সবসময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয়। অঘটন একটা ঘটলেই হলো। দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার, দুটো চোখ বিস্ফারিত, উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে। শীতের রাত, কিন্তু সারা মুখ ঘর্মাক্ত। কি হলো? হুজুর, হুজুর পেমাং। কে? পেমাং হুজুর, যার 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 ফাঁসি হয়ে গেল। ধমক দিয়ে উঠলাম। কি নেশা ভাঙ করেছো নাকি? মাঝরাত্রিরে আজে বাজে কথা বলছো? তোমাকে কিন্তু জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর, আমি একলা নই, অন্যরাও দেখেছে, অন্য কয়েদিরাও দেখেছে। বেরিয়ে পড়লাম, দেখে আসি কি রহস্য। গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গড়া ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু হলো। হুজুর, হুজুর, পেমং! অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম। কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে। চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতেই কয়েদিটা পেমংয়ের সেলের দিকে তাকিয়েই চমকে উঠেছিল। কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝুলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। সকলেরই চোখের সামনে এক দৃশ্য। তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির। সেলের সামনে এগিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর সে অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে। সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেল ফাঁকা, কোথাও কিছু নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম। কড়ি কাঠেও সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম। কি হচ্ছে কি? মরা মানুষ আবার ফিরে আসে নাকি? যত সব বাজে ঝামেলা! যাও, সব শুয়ে পড়ো। ওয়ার্ডারকে কড়া করে বকলাম। ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে কিন্তু। সবে তন্দ্রা এসেছিল, এমনই সময় উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল। জানি না আবার কখন ঘুম আসবে। দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম। একলাই থাকি, তখনও বিয়ে করিনি। দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরের বাতি জ্বালানোই ছিল। এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর। কোণের দিকে একটা টুলের উপর পেমং বসে, বিস্ফারিত দুটি চোখ। মনে হলো চোখের মণি দুটো বুঝি বের হয়ে আসবে। জিভটা ঝুলছে, গলায় গলায় লাল দাগ, হাসি ধরে। আমি ভীত, এমন অপবাদ শত্রুও দিতে পারে না। কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে। সমস্ত শরীর কাঁপছে ঠকঠক করে। কালো শুকিয়ে কাঠ। একটু জল পেলে হতো, ঠান্ডা গ্লাস জল। কে কে কে? ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম। আমি পেমং হুজুর। বড় কষ্ট পাচ্ছি হুজুর, বড় যন্ত্রণা। তাই আপনার কাছে এসেছি। খুব সাবধানে দেয়াল ধরে
আস্তে আস্তে পাশে চেয়ারের উপর এসে বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার আর শক্তিও ছিল না। এ তো চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি পেইমং আমার সামনে বসে রয়েছে, মাত্র হাত চারেক দূরে। ফাঁসির পরের অবস্থা। মৃদু কণ্ঠে বললাম, আমার কাছে কি দরকার? বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয়। আপনার কাছে সারা আর কার কাছে যাব হুজুর? কার কাছে যাব? যা কিছু বলার আপনার কাছেই তো বলতে এসেছি। কি বলবার আছে বলো। আমি নির্দোষ হুজুর, আমি নির্দোষ। এখন আমি করিনি হুজুর, আমি করিনি। এখন আর সব কথা বলে লাভ কি বলো? তোমার তো যা হবার হয়ে গেছে। আছে হুজুর, আছে, পরকাল আছে, সেখানে আমি শান্তি পাচ্ছি না, পাচ্ছি না। কি উত্তর দেব? চুপ করে রইলাম। পেইমংই বলতে থাকলো, সেদিন ভাইকে ফোন করতে আমি চাইনি হুজুর, চাইনি। পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম, ঝাঁপিয়ে পড়েছিলাম তার উপর। দুজনে রাস্তার উপরে যখন গড়াগড়ি খাচ্ছি, তখন পাশে ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি ওপরে ছিলাম, আমার কোমর থেকে চোরাটা বের করে আমার ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিলে। আমাকেও হয়তো মারত, কিন্তু দারোগা সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল। আমি পয়সার জন্যই যদি খুন করব হুজুর, তাহলে পুলিশ আমার কাছ থেকে কোনো পয়সা উদ্ধার করতে পারেনি কেন? স্বাভাবিক কণ্ঠস্বর নয়। শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাঁস ফ্যাঁসে শব্দ হয়, ঠিক তেমনই আওয়াজ। কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের উপর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি 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 তোমার কথা বিশ্বাস করলাম পেইমং। পেইমংয়ের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। বললেন হুজুর, বললেন, তাতেই আমার শান্তি, তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ বিশ্বাস করেনি হুজুর, কেউ বিশ্বাস করেনি। আপনার ওপরওয়ালা জেলারও না। তাই তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স হুজুর, 23 বছর বয়স। এর মধ্যেই সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল হুজুর, সব। কতক্ষণ এ কাহিনী চলবে আমি জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে 1টা বাজলো। বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে। মাস মাস মাস। এবারে পেইমং দাঁড়িয়ে উঠল। যাচ্ছি হুজুর, যাচ্ছি। যারা যারা আমার এই অবস্থার জন্য দায়ী, তাদের আমি ছাড়বো না, তাদের আমি ছাড়বো না, না। বুকটা দুপ দুপ করে উঠল। তার চরম অবস্থার জন্য পেইমং কি আমাকেও দায়ী করছে? আমার উপরে প্রতিশোধ নেবে? বেশ বুঝতে পারলাম। ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে।
রুমাল বের করে ঘাম মুছব সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া, বাইরে বরফ পড়লে যেরম হয়, সমস্ত শরীর কেঁপে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়া, ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই, চেয়ার খালি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু আর ঘুম হলো না। এপাশ ওপাশ করলাম, চোখ বন্ধ করলেই পেমংয়ের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে উঠছে। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে। নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে। পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে, সে ফিরে আসবে কি করে? কয়েদিদের ভীতি আমার মধ্যেও সঞ্চারিত হয়েছিল। বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল। খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বুলিয়েই চমকে উঠলাম। জেলা জজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কণ্ঠনালী ছিন্ন। আশ্চর্যের বিষয়, বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায়নি। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। মিস্টার বেকারের এজলাসে পেমংয়ের বিচার হয়েছিল। গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল। ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল। তবে কি সত্যি পেমংয়ের প্রেতাত্মা এসেছিল আমার কাছে? তা কি করে সম্ভব? খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম। সব স্বাভাবিক। পেমং এসেছিল, তার কোনো চিহ্ন কোথাও নেই। কোণের এই চুলেই তো সে বসেছিল। মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। লাল রক্তের কয়েক ফোঁটা রক্ত জমে কালো হয়ে গেছে। পেমংয়ের জিভ থেকে এই রক্ত ঝরেছিল। ফাঁসির পর এরকম রক্তই তো বের হয়। শেষ হলো আমাদের আজকের গল্প। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে ফাঁসি যাওয়া মানুষটি। আমাদের আজকের গল্পে কথক বা ডেপুটি সুপারের ভূমিকায় ছিলেন বরিষ্ঠ শিল্পী অরিজিৎ চক্রবর্তী। পেমংয়ের ভূমিকায় আমি অচ্যুতা, ওয়ার্ডারের ভূমিকায় সম্রাট, দাদা এবং কয়েদির ভূমিকায় শ্রমণ। গল্পের নাট্যরূপ প্রদান করেছে অঙ্কিতা মালাকা। পোস্টার, সম্প্রচার এবং নাট্য রূপান্তরে সৌম্যদীপ আকাশ। গল্পে সাউন্ড ডিজাইন সায়ক পাল। সমগ্র পরিচালনায় টিম গল্পভার্স স্টুডিও। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানতে ভুলবেন না। আপনাদের মতামত জানার জন্য আমরা সর্বদাই অপেক্ষা করে থাকি, তাই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও একবার আপনাদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। পরের সপ্তাহে আমরা আবার আসবো আরও নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না কিন্তু গল্পভার্স স্টুডিও। ধন্যবাদ।